আমন্ত্রণ সব খবরে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল দিতুমের। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমান। বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টায় সপরিবারে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করেন তারেক রহমান। সেখানে প্রায় 2.25 ঘন্টা অবস্থান করেন তিনি এবং তার পরিবার। এ সময় দুই পরিবারের সদস্যরা একে অন্যের সাথে কুশলাদি বিনিময় করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং বলছে এটি ছিল সৌজন্য সাক্ষাৎ, ছিল না কোনো রাজনৈতিক এজেন্ডা। বিএনপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তারেক রহমানের প্রথম সাক্ষাৎ। পারিবারিক এই সাক্ষাতে সঙ্গী হন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশান এভিনিউয়ের বাসা থেকে বের হয়ে 7:30টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় পৌঁছে তারেক রহমান ও তার পরিবারকে বহনকারী গাড়িবহর। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে তারেক রহমানের পরিবারের সাথে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ও তার মেয়ে দিনা ইউনূস 1 ঘন্টারও বেশি সময় অতিবাহিত করেন। এ সময় দুই পরিবারের সদস্যরা একে অন্যের কুশলাদি বিনিময় করেন। সাক্ষাৎ শেষে 9:15টার দিকে যমুনা থেকে বের হয়ে গুলশানের বাসভবনে ফিরে যান তারেক রহমান। দেশে ফেরার পর প্রধান উপদেষ্টার সাথে এটি তারেক রহমানের প্রথম পারিবারিক আনুষ্ঠানিক সাক্ষাৎ। এর আগে গত বছরের 13 জুন প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরে প্রথমবার দুজনে একান্ত বৈঠক করেন। তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন তারেক রহমান। ওই সাক্ষাতের পর গত ডিসেম্বরে দেশে ফেরেন তারেক রহমান। সে সময় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মোবাইলে কথা বলেন তিনি। এরপর বেগম খালেদা জিয়ার জানাজায় সংক্ষিপ্ত সময়ের জন্য দেখা হয় দুইজনের। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। আসন্ন নির্বাচনে 253 আসনে প্রার্থীর ঘোষণা দিল জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী ঐক্য। বাকি আসনগুলোয় আগামী 2-1 দিনের মধ্যেই প্রার্থী দেওয়া হবে বলে জানিয়েছেন দলগুলোর নেতারা। এ সময় ইসলামী আন্দোলনের অনুপস্থিতি নিয়ে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, 11 দলের ঐক্যে কোনো ভাঙন ধরেনি, দলটির সাথে নিয়মিত যোগাযোগ আছে। শিগগিরই তারা তাদের আসন চূড়ান্ত করে ঐক্যে যোগ দেবেন। যৌবনের শক্তিকে একত্রিত করে আসন সমঝোতা নিয়ে মতবিরোধের কারণে কয়েকদিন ধরে আলোচনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। শেষ পর্যন্ত 11 দলের আসন ভাগাভাগির এই সংবাদ সম্মেলনে বৃহস্পতিবারও যোগ দেয়নি রাজনৈতিক দলটি। তাদের জন্য অপেক্ষা করা হয় প্রায় 1 ঘন্টা। পরে 10 দলের নেতাদের উপস্থিতিতেই শুরু হয় সংবাদ সম্মেলন, যেখানে 47 আসন খালি রেখে 253 আসনে প্রার্থী ঘোষণা দেয়া হয়। শরিক দলটিকে ধরেই নাম রাখা হয়েছে 11 দলীয় নির্বাচনী ঐক্য। আসন ঘোষণা করেন জামাতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। জানান, আসন্ন জাতীয় নির্বাচনে জামাত 179 ও এনসিপির প্রার্থী থাকবে 30টি আসনে। এছাড়া মামুনুল হক নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস 20, খেলাফত মজলিস 10, এবি পার্টি 3, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি 2, এলডিপি 7 ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিবি 2টি আসনে নির্বাচন করবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার আসন এখনো ঘোষণা হয়নি। বাংলাদেশ জামাত ইসলামী 179, জাতীয় নাগরিক পার্টি 30, বাংলাদেশ খেলাফত মজলিস 20, খেলাফত মজলিস 10, এলডিপি 7, জাতীয় ইসলাম পার্টি 2, আমার বাংলাদেশ পার্টি 3, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি 2। দলগুলোর আসন ঘোষণার আগে নেতারা বলেন, ওয়ান বক্স নীতির আলোকে যাকে যে আসনে মনোনয়ন দেওয়া হবে সেই আসনে সব দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে। আজকের পর থেকে কেউ আর কোনো রাজনৈতিক দলের প্রার্থী নয়। আমাদের সেই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষিত বাংলাদেশ, আমাদের মহান মুক্তিযুদ্ধের সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ এবং আমাদের 1947 সালের যে আজাদির লড়াই, সকল ঐতিহাসিক লড়াইকে ধারণ করে আমরা এই আসন্ন নির্বাচন এবং গণভোটে একত্রে কাজ করব, ঐক্যবদ্ধ কাজ করব। 11 দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে যাকে যে আসনে
মনোনীত প্রার্থী হিসেবে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে। তার পক্ষে সম্মিলিতভাবে আমরা সকল দলের নেতাকর্মী এবং দেশবাসীকে একসাথে কাজ করার উদাত্ত আহ্বান জানাবো। আপনারা আওয়ামী লীগের শাসন দেখেছেন, বিএনপির শাসন দেখেছেন। এখন আপনাদেরকে অনুরোধ করব ন্যায়ের শাসন, সুশাসন, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত একটা শাসন দেখার জন্য। জামাত আমির বলেন, জাতি যে মুক্তির আকাঙ্ক্ষা করছে সেই মুক্তির জন্য 11 দল একত্রিত হয়েছে। অতীতের মতো ইলেকশন ইঞ্জিনিয়ারিং বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন জামাত আমির। অতীতের মতো কোনো নির্বাচনী ইঞ্জিনিয়ারিং আমরা দেখতে চাই না এবং আসলে আমরা একবারে এটা বরদাস্ত করবো না ইনশাআল্লাহ। যে কোনো ধরনের কারচুপি, ভোট ডাকাতি এবং ভোট ইঞ্জিনিয়ারিং এর বিরুদ্ধে, ম্যানুভারিং এর বিরুদ্ধে আমাদের অবস্থান হবে স্পষ্ট। ইসলামী আন্দোলনের সাথে নিয়মিত যোগাযোগ হচ্ছে জানিয়ে জামাত আমির জানিয়েছেন, তারা খুব দ্রুত ঐক্যে যুক্ত হয়ে 11 দলীয় নির্বাচনী ঐক্যকে শক্তিশালী করবেন। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। পোস্টাল ব্যালটে যে ভোট 22 তারিখ হওয়ার কথা তা কোথাও কোথাও এখনই শুরু হয়ে গেছে, এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বৃহস্পতিবার দুপুরে সিইসির সাথে বৈঠক শেষে এই অভিযোগ করেন তিনি। বলেন, বিদেশে পাঠানো পোস্টাল ব্যালট ব্যবস্থাপনায় হওয়া ভুল ত্রুটিতে বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে সিইসির সাথে জামায়াতের প্রতিনিধি দলের বৈঠক শেষে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল দাবি করেন, জামায়াতের বিরুদ্ধে পোস্টাল ব্যালট নিয়ে করা মিথ্যা অভিযোগ কেবলই খোঁড়া অজুহাত। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, পোস্টাল ব্যালটের সাথে দেশের ভাবমূর্তি জড়িত, তাই কোনো অবস্থাতেই এ বিষয়ে ছাড় দেবে না কমিশন। কোথাও কোথাও বলছে একজনের নাম্বার দিয়ে আরেকজনের পোস্টাল ব্যালট গ্রহণ করছে, এইভাবে অনেক কিছু অনিয়ম হয়েছে। তবে যে ভুলভ্রান্তিটা হচ্ছে এখানে আমরা ভিক্টিমাইজড, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। নির্বাচন কমিশন সেটা কোনো পদ্ধতি অনুসরণ করেন, সেই অনুযায়ী যদি সিরিয়াল উনি করে থাকেন, এখানে আপত্তি করার কিছু নাই। আমি বললাম না যে উনি মিথ্যা বলেছেন, এটা সম্পূর্ণ ভুলবশত। যে আপনি কোনো রাজনৈতিক দল সমর্থন করেন বিধায় আপনি 5টা ভোট সংগ্রহ করে দিবেন, আপনার এনআইডি কার্ড ব্লক করা থেকে শুরু করে প্রয়োজনে তাকে সেই দেশ থেকে বাংলাদেশে রিপ্যাট্রিয়েট করার ব্যবস্থা করা হবে। এদিকে ইলেকশন কমিশনের জারিকৃত গেজেটের সীমানা অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি পাবনা 1 ও 2 আসনে নির্বাচন করতে বাধা নেই। প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেয়, অর্থাৎ সাথিয়া উপজেলাকে পাবনা 1 এবং সুজানগর ও বেড়া মিলে পাবনা 2 আসন গণ্য হবে। পাবনা 1 আসন থেকে বেড়া উপজেলার 4টি ইউনিয়ন এবং পৌরসভা বাদ দিয়ে পাবনা 2 আসনের সঙ্গে জুড়ে দেওয়া সংক্রান্ত ইসির গেজেট অবৈধ ঘোষণার রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। নিয়েছিলাম এবং আপিলের ডিভিশন পরিষ্কার করে তার 2টি নির্দেশনা দিয়েছেন। একটি হলো 68 অর্থাৎ পাবনা 1 জাতীয় সংসদের 69 অর্থাৎ পাবনা 2 দেয়ার ইলেকশন শুড বি হেল্ড অ্যাকর্ডিং টু দ্য শিডিউল, এবং সেটা কবে 4/9/2025 তারিখে নির্বাচন কমিশন যে গ্যাজেট দিয়েছে সেই গ্যাজেট অনুযায়ী। যদিও আপনাদের বলে রাখি, জুলাই অভ্যুত্থানকারীরা অবশেষে দায় মুক্তি পাচ্ছেন। 2024 সালের জুলাই থেকে আগস্ট পর্যন্ত ঘটনায় অভ্যুত্থানকারীদের কারো বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকলে তা প্রত্যাহার করবে সরকার। এক্ষেত্রে তাদের বিরুদ্ধে নতুন করে মামলাও করা যাবে না। এজন্য উপদেষ্টা পরিষদ অনুমোদন করেছে প্রস্তাবিত জুলাই অভ্যুত্থান সুরক্ষা এবং দায় নির্ধারণ অধ্যাদেশ। তবে জুলাই সংশ্লিষ্ট নয় এমন ব্যক্তিগত বা রাজনৈতিক অপরাধ দায় মুক্তির আওতায় আসবে না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ফরেন সার্ভিস একাডেমির ব্রিফিংয়ে তিনি জানান, সংশ্লিষ্ট নয় এমন ব্যক্তিগত বা রাজনৈতিক অপরাধ দায় মুক্তির আওতায় আসবে না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ফরেন সার্ভিস একাডেমির ব্রিফিংয়ে তিনি জানান, 31 জানুয়ারির মধ্যে মানবাধিকার কমিশন পুনর্গঠন করা হবে। জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ আজকে ক্যাবিনেটে অনুমোদিত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানকালে রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলী থেকে জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায় মুক্তি দেওয়া হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা, রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলীর কারণে যদি কোনো ফৌজদারি মামলা হয়ে থাকে তাহলে সেই মামলাগুলো প্রত্যাহার করার পদক্ষেপ সরকার নিবে। জুলাই অগাস্টে সংগঠিত রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলীর দায় দায়িত্ব থেকে যদি কোনো এর জন্য যদি কোনো নতুন মামলা করা হয়, সেই নতুন মামলা করা যাবে না।
সব খবরের পর্যায়ে সময় হলো একটা ছোট্ট বিরতির, সঙ্গে থাকবেন একটু পরে ফিরছি। বৃহস্পতিবারও সায়েন্স ল্যাব মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ঢাকার সরকারি 7 কলেজের শিক্ষার্থীরা। এই কর্মসূচিতে যোগ দেয় ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ এবং বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীরা। তাদের অবরোধে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়ে রাজধানীবাসী। শিক্ষার্থীরা অবিলম্বে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবি জানান। অন্যথায় মার্চ টু যমুনা কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা। দ্রুততম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ে অধ্যাদেশ জারি না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। এই বিক্ষোভ থেকে বলা হয় প্রয়োজনে মার্চ টু যমুনা কর্মসূচি দেওয়া হবে। অধ্যাদেশ দেওয়া হলে আমরা আমাদের টেবিলে ফিরে যাব, আমাদের পড়াশোনায় ফিরে যাব। তারা যদি আসলে জনগণের সরকার হইতো তাহলে এই জনভোগান্তি আমাদের ক্লাস বর্জন করে রাস্তায় আসার কোনো আসলে মানে হয় না। মানুষ আসা যাওয়া করতে পারতেছে না, মানুষ ভোগান্তিতে অতিষ্ঠ হয়ে যাইতেছে। দেশ স্বাধীন দেখেন আমরা বসে আছি, এটা কোনো কথা? দাঁড়াই আছি ঘন্টার পর ঘন্টা। জনগণের ভোগান্তি, কেউ হাসপাতাল যেতে পারতেছে না, কেউ রিস্কায়, কেউ সিএনজিতে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন ঢাকায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বৃহস্পতিবার দুপুরে বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ভবিষ্যতে দুই দেশের মধ্যে ব্যবসা, বিনিয়োগ, শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে সম্পর্ক আরও জোরদার হবে। নতুন রাষ্ট্রদূত বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও গভীর ও ফলপ্রসূ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তার দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি। 31 দফা শুধু বিএনপির একার নয়, যুগপৎ আন্দোলনে সকল দলের সমর্থিত একটি দলিল, যার মধ্যে জুলাই সনদের অধিকাংশ কথা আছে। এমনটাই বলেছেন পটুয়াখালী 3 আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী নুরুল হক নূর। পটুয়াখালীর 10 মিনা উপজেলা হাই স্কুল মাঠে অনুষ্ঠিত বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে তিনি কথা বলেন। অনুষ্ঠানে বক্তারা তারেক রহমানের মনোনীত প্রার্থী নুরুল হক নূরকে আগামী নির্বাচনে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত স্মরণ সভায় বিএনপি এবং কেন্দ্রীয় ছাত্রদল, যুবদল, গণফোরাম ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক যুবককে হত্যার ঘটনায় মূল হোতাকে গ্রেপ্তার করেছে পিবিআই। নারায়ণগঞ্জের পুলিশ সুপার জানান, গত মঙ্গলবার ভোরে পূর্বাচলের পলখান এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে রূপগঞ্জ থানা পুলিশ। পরে তথ্য প্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মূল আসামি ইয়াসিনকে নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে বুধবার রাতে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াসিন হত্যার দায় স্বীকার করে জানান, টাকা পয়সা লেনদেন সংক্রান্ত বিরোধের জেরেই পরিকল্পিতভাবে তার বন্ধু আবু রায়হান রিপনকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডকে সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর উদ্দেশ্যে মরদেহ মহাসড়কের উপর ফেলে রাখা হয়েছিল। এই ঘটনায় একাধিক লোক জড়িত বলে জানিয়েছে পুলিশ। ইন্টারনেট বন্ধ করার পক্ষে ছিলেন না, ছিলেন ছাত্রদের পক্ষে। ট্রাইব্যুনালে এমন দাবি করেন সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মামলায় সজীব ওয়াজেদ জয় এবং জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ 21 জানুয়ারি। এদিন গোলাম নাফিস হত্যা ও উত্তরা গণহত্যার পৃথক মামলায় 48 জনের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে, জুলাই আগস্টের আন্দোলনে টানা 10 দিন ইন্টারনেট বন্ধ করে গণহত্যা চালায় সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলক। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমের 8টি অ্যাপস বন্ধ করে গণহত্যার তথ্য লুকানোর অভিযোগও আনা হয় তাদের বিরুদ্ধে। বৃহস্পতিবার এসব অভিযোগের শুনানি শেষ করেছে রাষ্ট্র ও আসামি পক্ষ। তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর সিদ্ধান্ত 21 জানুয়ারি জানাবেন ট্রাইব্যুনাল। ওনারা যে কথাই ট্রাইব্যুনালে আজকে বলেছেন, প্রত্যেকটি সাক্ষ্য প্রমাণ দিয়ে প্রমাণ করার বিষয়। অতএব চার্জ গঠন না হলে সাক্ষ্য প্রমাণ উপস্থাপনের সুযোগ হয় না। প্রসিকিউশনের কাছে অকাট্য ডকুমেন্টারি এবং মৌখিক সাক্ষী রয়েছে, যা দিয়ে প্রসিকিউশন তাদের দুইজনের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণ করতে সক্ষম হবে। এদিন ট্রাইব্যুনালকে জুনায়েদ আহমেদ পলক জানান, তিনি ইন্টারনেট বন্ধ করার পক্ষে ছিলেন না, শিক্ষার্থীদের পক্ষে ছিলেন। শেখ হাসিনার কাছে পদত্যাগপত্র পাঠাতে চেয়েছিলেন বলেও দাবি করেন তিনি। উনি কখনোই ইন্টারনেট বন্ধের নির্দেশনা দেননি বা ইন্টারনেট কখনোই সম্পূর্ণ বন্ধ ছিল না। প্রথম থেকেই উনি বলেছেন যে গুজব প্রতিরোধে ইন্টারনেট সীমিত করা হয়েছে এবং উনি সবসময় চেষ্টা করেছেন যে এই ইন্টারনেটটা ফুললি ওয়ার্কেবল করা।
এদিন শিক্ষার্থী গোলাম নাফিস হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 22 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। এছাড়া উত্তরায় 11 জনকে হত্যা মামলায় সাবেক এমপি হাবিব হাসান ও উত্তরার সাবেক ডিসি সহ 26 জনের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দিনে দুপুরে রাজধানীর মিরপুরে 2 শিশুকে অপহরণ করে একটি চক্র। তাদের 2 জনই ভাই বোন, তবে একজনকে মিরপুরের পল্লবী মেট্রো রেলের নিচে ফেলে রেখে আরেকজনকে নিয়ে পালায় অপহরণকারীরা। 23 ঘন্টা পর সদরঘাটে স্থানীয়দের সহায়তায় শিশু মুস্কানকে উদ্ধার করে পুলিশ। আর এই ঘটনায় অভিযুক্ত আসামি আরিফকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানানো হয়েছে। বুধবার বিকেল 5টা 4 মিনিট 2 শিশুকে নিয়ে মিরপুরের পল্লবী ডি ব্লকের রোড দিয়ে হেঁটে বেরিয়ে যান আরিফ নামে এই ব্যক্তি। আগে থেকেই গলির মাথায় অপেক্ষা করছিল আরও 2 জন। মূলত পার্কে নিয়ে যাওয়ার কথা বলে 2 ভাই বোন মুস্কান ও সাইদকে অপহরণ করে এই আরিফ। পরে পল্লবী মেট্রো রেলের নিচে বড় ভাই সাইদকে ফেলে রেখে 5 বছরের মুস্কানকে নিয়ে পালিয়ে যায় এই অপহরণকারীরা। সাইদ বাড়ি ফিরে তার পরিবারকে এই ঘটনা জানালে তৎক্ষণাৎ তারা খুঁজতে থাকে মুস্কানকে। পরে জিডি করে পল্লবী থানায়। পার্কে নিয়ে যাওয়ার কথা বইলে আমার বাসার সামনে থেকে নিয়ে ও ডাইরেক্ট শিবলোক 12 নম্বর মিরপুর 12 শিবলোক 1 নম্বর রোড থেকে মেট্রো স্টেশন পর্যন্ত গেছে। মেট্রো স্টেশন থেকে আমার ছেলেকে বলে তোমার কাছে টাকা আছে? আমার ছেলে বলতেছে যে হ্যাঁ আমার কাছে টাকা আছে। কয় তাই ভাইয়ের জন্য একটা চিপস নিয়ে আসো, ফয়সাল ভাই আমি আমার জন্য একটা চিপস নিয়ে আসো, আমি চিপসটা খাবো, খাওয়ার পরে তোমাদেরকে মেট্রো রেলে ঘুরাবো। সিসি ক্যামেরার ফুটেজ দেখে আসামিকে শনাক্ত করে পল্লবী থানা পুলিশ। আসামির মা আর ভাইকে আটক করা হয় বৃহস্পতিবার সকালেই। তাদের আটকের খবর জানতে পেরে আসামি আরিফ শিশুটিকে সদরঘাট টার্মিনালে ফেলে পালিয়ে যায়। সেখানকার স্থানীয়রা তাকে উদ্ধার করে পরিবারের সাথে যোগাযোগ করে। ভিডিও কলে মুস্কানকে শনাক্ত করে পরিবার। এরপর সদরঘাট থেকে শিশুটিকে স্বজনদের কাছে পৌঁছে দেয় পল্লবী থানা পুলিশ। সারা রাতের চেষ্টা করে ভিডিও ফুটেজ কালেকশন করা হয় এবং কালেকশনের মধ্যে একজন ছেলেকে শনাক্ত করা হয়। আমরা সর্বশেষ প্রচেষ্টার মাধ্যমে তথ্য প্রযুক্তি এবং আমাদের বিভিন্ন গোয়েন্দা তথ্যের মাধ্যমে আমরা মেয়েটিকে সদরঘাট এলাকা থেকে আমরা উদ্ধার করতে পেরেছি। এই ঘটনায় অভিযুক্ত আসামি আরিফকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ। জুলাই আন্দোলনে শহীদ 829 জনের পরিবারকে 41.27 কোটি টাকা এবং 6,471 জন আহত জুলাই যোদ্ধার মধ্যে 74 কোটি 21 লাখ টাকা বিতরণ করা হয়েছে। সব তথ্য জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কামাল আকবর। বৃহস্পতিবার বিকেলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন প্যাভিলিয়নের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। বলেন, জুলাই যোদ্ধারা এখনও জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। এই প্রয়োজনীয়তা থেকেই প্রফেসর প্রধান উপদেষ্টাকে সভাপতি করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়। এ পর্যন্ত তহবিল সংগ্রহ করা হয়েছে 119.98 কোটি টাকা। যারা জীবন দিয়েছেন এবং আহত হয়েছেন তাদের যদি যথাযথ সম্মান প্রদর্শন করে একটা সম্মানজনক পুনর্বাসন আমরা করতে পারি, সেটা আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে একটা দীর্ঘস্থায়ী প্ল্যাটফর্ম দিবে। ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে হয়ে গেল লাইট হাউস ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। উদ্বোধন করেন লাইট হাউস ইন্টারন্যাশনাল স্কুলের ম্যানেজিং ডিরেক্টর এবং প্রিন্সিপাল ডক্টর রেজওয়ানা আফরোজ সরণি। প্রধান অতিথি ছিলেন 10 মিনিট স্কুলের সিইও আইমান সাদিক এবং লাইট হাউস ইন্টারন্যাশনাল স্কুলের ইসলাম বিষয়ক উপদেষ্টা তাকওয়া মসজিদের খতিব হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলাম। বৃহস্পতিবার সকাল থেকে শিক্ষক শিক্ষার্থী অভিভাবকদের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে পৌর ক্রীড়া কমপ্লেক্স। মার্চ পাস্ট এবং শারীরিক কলা কৌশল প্রদর্শনের মাধ্যমে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সুস্থ নারী মানেই সুস্থ আগামী প্রজন্ম। এই বিষয়কে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলে স্যানিটারি ন্যাপকিন বিতরণ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর উদ্যোগে এবং হাই কেয়ার বেবি এবং ফিমেল হাইজিন প্রোডাক্টসের সৌজন্যে উপস্থিত ছিলেন প্রো ভিসি অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা, ডাকসু ভিপি সাদিক কায়েম, সহকারী প্রক্টর শাহরিন আমিন মনামি, এবি গ্রুপের অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবু নূর মোহাম্মদ শরীফুল আলম, এবি গ্রুপের এজিএম এফ কে মামুন সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা।
ঢাকা এবং ময়মনসিংহে নতুন দুটি স্টোর উদ্বোধন করেছে মালয়েশিয়ার শীর্ষস্থানীয় হোম ইমপ্রুভমেন্ট ব্র্যান্ড মিস্টার DIY। বৃহস্পতিবার উৎসবমুখর আয়োজনে স্টোর দুটির উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির বাংলাদেশের হেড অব অপারেশন সৈয়দ নূর আনোয়ার সহ শীর্ষ কর্মকর্তারা। তাদের সঙ্গে ফিতা কেটে স্টোর দুটির উদ্বোধন করেন অতিথিরা। বাংলাদেশের বাজারে ক্রমাগত সম্প্রসারণ এবং উন্নত গ্রাহক সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। নতুন স্টোর দুটিতে রয়েছে 10টি ক্যাটাগরির 10,000-এর বেশি পণ্য। গৃহস্থালী সামগ্রী থেকে শুরু করে ইলেকট্রনিক্স, স্টেশনারি এবং খেলনা সহ পরিবারের সব সদস্যের জন্য থাকছে নানা পণ্য। গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে 15 থেকে 17 জানুয়ারি পর্যন্ত ক্রেতাদের জন্য থাকছে বিশেষ অফার উপহার। নওগাঁয় সীমান্ত 16 বিজিবির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে 16 বিজিবি সদর দপ্তরে বিতরণ অনুষ্ঠানে স্থানীয় 100 জন দরিদ্র অসহায় শীতার্ত নারী পুরুষের মাঝে প্রত্যেককে একটি করে কম্বল বিতরণ করা হয়। বিজিবি কর্মকর্তারা জানান, মানবিক উদ্যোগের ধারাবাহিকতায় সীমান্ত পরিবার কল্যাণ সমিতি বছর জুড়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে। সেই ধারাবাহিকতায় এলাকার মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করা হলো। দর্শক, এই ছিল আমাদের সব খবরের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।